যে কোনো দেশের যুব সম্প্রদায় সেই দেশের মূল্যবান সম্পদ। যুব সমাজ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিতে পারে, দেশকে উন্নতির পথে নিয়ে যেতে পারে। কিন্তু বর্তমান যুবদের একটা বড় অংশ নেশায় আসক্ত হয়ে নিজের জীবন এবং দেশের ভবিষ্যৎ বিপন্ন করে তুলছে। তাই যুব সমাজের অবক্ষয় রোধ করতে সরকারি এবং বেসরকারিভাবে নানান উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে। আর রাজ্যের বুকে এই ধরনের উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত যুব বিকাশ কেন্দ্রের হেরিটেজ ফেস্ট। এবছর 21শে নভেম্বর থেকে 27শে নভেম্বর আগরতলায় অনুষ্ঠিত হতে চলেছে তৃতীয় হেরিটেজ ফেস্ট। জাতীয় সংহতি প্রচার এবং তরুণদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে এই উৎসব বিভিন্ন রাজ্য এবং প্রতিবেশী দেশকে একত্রিত করে এবং তাদের অনন্য ঐতিহ্য প্রদর্শন করতে একটি প্ল্যাটফর্ম প্রদান করে। পাশাপাশি এই ফেস্টের অংশ হিসেবে স্থানীয় কারিগর এবং বিভিন্ন স্বসহায়ক দলকে উৎসাহিত করার জন্য নৃগোষ্ঠীদের এক্সপোর আয়োজন করা হচ্ছে। 2022 সালে প্রথমবার ভারতের 18টি রাজ্যের 475 জন প্রতিনিধি এবং বাংলাদেশের 22 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিল এই ফেস্টে। গত বছর অর্থাৎ 2023 সালে ভারতের 24টি রাজ্যের 400 জন প্রতিনিধি এবং ভুটান, নেপাল, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার 38 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন এই উৎসবে। এই উৎসব শুধু ভারতের বৈচিত্র্যময় ঐতিহ্য তুলে ধরে না, আন্তর্জাতিক অংশগ্রহণের মাধ্যমে সাংস্কৃতিক ব্যবধানও কমিয়ে আনছে। তাই রাজ্যের যুবরা তো বটেই, পাশাপাশি বিভিন্ন অংশের জনগণের কাছে এই উৎসব ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। তাই প্রশ্ন জাগে, কি হবে এবার এই হেরিটেজ ফেস্টে? কারা কারা অংশগ্রহণ করছে? আর এই ফেস্টের মাধ্যমে রাজ্যের যুবরা কিভাবে উপকৃত হবে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রাজ্যের যুব সমাজের নানান দিক এবং হেরিটেজ ফেস্ট সম্পর্কে আলোচনা করতে আজ স্টুডিওতে আমার সাথে রয়েছেন যুব বিকাশ কেন্দ্রের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তপন লোধ এবং যুব বিকাশ কেন্দ্রের হেরিটেজ ফেস্টের অর্গানাইজিং সেক্রেটারি পিঙ্কু দাস। দুজনকে স্বাগত অনুষ্ঠানে। স্যার, আপনার কাছে পরে আসছি, কিন্তু প্রথমে পিঙ্কুবাবু আপনার কাছে জানতে চাইবো যে যুব বিকাশ কেন্দ্রের উদ্যোগে এই যে হেরিটেজ ফেস্ট আপনারা আয়োজন করছেন, এটা আয়োজন করা হচ্ছে 2 বছর হয়ে গেছে, এবার তৃতীয় বছর। তো এখন যুব বিকাশ কেন্দ্রের সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাইবো আপনাদের কাছে, মানে আপনাদের আত্মপ্রকাশ কবে এবং কি ধরনের কাজ আপনারা করেন? নমস্কার, সর্বপ্রথম আমি নিউজ ভ্যানগার্ডকে ধন্যবাদ জানাই যে আমাদের এই হেরিটেজ ফেস্ট নিয়ে আমাদের কাজকর্ম নিয়ে আলোচনা করার জন্য আপনারা সুযোগ দিয়েছেন। তো যেমনটা আপনি বললেন যে যুব বিকাশ কেন্দ্রের আত্মপ্রকাশটা 2014 সালে জাস্ট 3 জন মিলে এই একটা অর্গানাইজেশন শুরু করার পরিকল্পনা নেয়। সেই অনুযায়ী 2014 সালে এই যুব বিকাশ কেন্দ্রের আত্মপ্রকাশ ঘটে। আচ্ছা। এবং ধীরে 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 বিভিন্ন ছোট ছোট কাজ করতে 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 আজকে যুব বিকাশ কেন্দ্র এমন একটা পরিবারের রূপ নিয়েছে যেখানে আজকের দিনে আমরা বলতে পারি যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আমাদের প্রতিনিধি রয়েছে। আচ্ছা। এবং প্রত্যেকটা প্রতিনিধি এবং প্রত্যেকটা জেলায় আমাদের একটা ছোট্ট একটা উইং রয়েছে এবং সেই উইংগুলি স্বতঃস্ফূর্তভাবে ভলেন্টিয়ারিলি আমাদের সাথে যুক্ত হয়েছে। তার জন্য না আমরা তাদের কোনো ধরনের ওয়েজ দিই, না কোনো ধরনের ভাতা আমরা তাদের দিই। জাস্ট সোসাইটিকে আরো কিভাবে সুন্দর করা যায় সেই উদ্দেশ্যে তারা সবাই আমাদের সাথে যুক্ত হয়েছে। এটাই যুব বিকাশ। আপনাদের এই মুহূর্তে সদস্য সংখ্যা কত আছে, মানে গোটা রাজ্যে? গোটা রাজ্যে আমাদের এক্সিকিউটিভ বডিতে আমাদের প্রায় 27 জন আছে এবং ভলেন্টিয়ার হিসাবে প্রায় 8টা ডিস্ট্রিক্টে আমাদের 346 জনের মতো আমাদের আছে সারা ত্রিপুরা রাজ্যে। ওকে, আপনারা শুধু ত্রিপুরা রাজ্যেই কাজ করছেন না ত্রিপুরার বাইরেও আপনাদের সদস্য আছে? এই মুহূর্তে আমরা আসামের একটা নলবাড়ি ডিস্ট্রিক্টে আমাদের কিছু এগ্রিকালচারাল প্রজেক্ট চলছে। আচ্ছা। তো বলতে গেলে আমাদের ডিরেক্ট কোনো মেম্বার আমরা বলতে পারি না, কিন্তু ভারতবর্ষের প্রায় সবগুটি স্টেটেই আমাদের কিছু প্রতিনিধি রয়েছে। বলতে তারা তাদের রাজ্যে
বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করছেন। আচ্ছা, ওইভাবে আমাদের একটা আপনাদের সঙ্গে যুক্ত কানেকশন আছেন, হয়েছে, আপনাদের সঙ্গে যুক্ত যে আছেন। যার মানে সুবিধা নিয়ে আমরা সারা ভারতবর্ষে কাজ করার একটা সুযোগ পাই আর কি। ওকে পিঙ্কুবাবু, আমি আসবো আপনার কাছে। আপনারা বললেন আপনারা ছোটখাটো কাজ দিয়ে শুরু করেছেন, কিন্তু আপনাদের যে হেরিটেজ ফেস্ট কিন্তু 2022 সাল, 2023 সাল এবং 2024 সবাই কিন্তু অনেকেই অধীর আগ্রহ অপেক্ষা করছে হেরিটেজ ফেস্টের জন্য। একটা জনপ্রিয় ফেস্টিভ্যাল এটা, অবশ্যই উৎসব। কিন্তু তার আগে স্যার রয়েছেন তপন স্যার। আমরা যখন যুবদের কথা বলি, আমাদের এই মুহূর্তে রাজ্যের যুবদের আপনি কেমন দেখছেন? বিশেষ করে নেশার প্রভাবে তাদেরকে কতটা সমাজ বিমুখ করছে বলে আপনার মনে হয়? এটা আপনি যেভাবে প্রশ্নটা করেছেন সেভাবে সামগ্রিক যুবকদের কথা যেটা উঠিয়েছেন, সামগ্রিক যুবকরা নেশার প্রশ্নে বিপথগামী সেটা বলা যাবে না, একাংশ। তবে এখানে একটা বিষয় আছে, এটা মানে নেশার যে আসক্তিটা সাধারণত আপনার 10 থেকে 30 বছর এই অংশটাতেই বেশি এফেক্টেড হয়। আচ্ছা, মানে প্রথম যে ধরে সেটা দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই 20 থেকে 30-এর মধ্যে ধরে। তারপরে তার আগে একটা গ্রুপ যেটা সেখানে সেকেন্ড এফেক্টেড, তারপরে আবার ওইদিকে গেলে 40 পর্যন্ত এফেক্টেড হয়, তারপরে অল্প, ছোটরাও অনেক অল্প, এরকম একটা প্যাটার্ন আর কি। যারা এফেক্টেড হচ্ছে তাদের মধ্যে যে ডিস্ট্রিবিউশনটা। এখন কথা হচ্ছে ড্রাগ এফেক্টেড বা সাবস্টেন্স এবিউজে এরা যায় কেন? কারণটা কি? কারণটা যদি আমি বলি, যে কারণটা দেখা গেছে ডমিনেন্টলি আপনার যে জিনিসগুলো চিহ্নিত হয় বিভিন্ন রিসার্চারের মাধ্যমে, সেগুলি হচ্ছে একটা হচ্ছে মানে জেনেটিক ভালনারেবিলিটি আছে কারোর কারোর, অল্পে এফেক্টেড হয়ে পড়ে। যদি সুষম স্বাস্থ্য সংক্রান্ত বিহেভিয়ার অথবা খাওয়া লওয়া সবকিছু মিলে, পরিবেশ মিলে যদি একটা ব্যালেন্স নষ্ট হয়, তাহলে রিলিফের জন্য ড্রাগ এডিক্টেড হয়। ওকে ওকে, সবাই হবে না, সবাই টলারেন্স একরকম না, জেনেটিক কারণেও সেটা হয়। আরেকটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্ট্রেস যদি সাস্টেইন করতে হয়, তাহলে অনেকে সেটা টলারেট করে উঠতে পারে না, ওটা থেকে রিলিফ খুঁজে। সেটা কি আজকাল বেশি হচ্ছে বলে মনে করেন আপনি? এফেক্টগুলোর মধ্যে এটা একটা বড় অংশ আছে। আচ্ছা, আর রয়ে গেছে সোশিয়াল প্রেশার। সোশিয়াল প্রেশারের কারণেও একটা অংশ এফেক্টেড হচ্ছে। এছাড়া আপনার হয়তো এগুলি নেই, কিন্তু ইন্ডিভিজুয়াল কেসে সময় সাপেক্ষে কিছু মানসিক মানে ভাবনার মধ্যে একটা আপস ডাউনস চলে, সেটার কারণেও কিছু এফেক্টেড হয়। আর একটা একটা অংশ রয়ে গেছে, সেটা হচ্ছে সাইকিয়াট্রিক প্যারামিটারের কারণে। সবার সাইকিয়াট্রিক স্টেডিনেস একরকম না, তো সেখানে লোয়ার গ্রুপটা অনেকটা ভালনারেবল প্রশ্নই, জেনেটিক ভালনারেবিলিটি নয় এটা। আচ্ছা, এটা মানে সাইকিয়াট্রিক ভালনারেবিলিটি, হেলথ ইস্যুস এটা আছে, এটাতে মানে চলে আসে। ঠিক হেলথ হলো সাইকোলজিক্যাল হেলথ, সাইকোলজিক্যাল, অবশ্যই মেন্টাল হেলথ, এখানে মেন্টাল হেলথ। তো এইগুলো হচ্ছে মূলত কারণ। এখন কথা হচ্ছে যে এই ডিজিজটা যদি বলি, সাবস্টেন্স অ্যাবিউজের যে ডিজিজটা বলি, ডিজিজটা কিন্তু ব্রেন ডিজিজ। আবার ব্রেন ডিজিজ আমরা সাধারণভাবে পাগলের যে ব্রেন ডিজিজটা, সেটা কিন্তু এটা নয়। এটা হচ্ছে কি, থাকে না ওর ডিজিজ, অথচ বাই অ্যাকশন সে ইনভাইট করে আনে। যখন সে ইনভাইট করে আনে, সেটাকে একটা সাম রিলিফ অ্যান্ড প্লেজার, এই ফিলিং থেকে ইনভাইট করে আনে। কিন্তু ট্র্যাপড হয়ে যায় এমন ভাবে যে এটা থেকে আর বেরিয়ে আসতে পারে না, সেটা একদম ব্রেইন ডিজিজে গিয়ে কনভার্ট হয়ে যায়। ওকে,
তো সুতরাং সেই ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে আপনার আমাদের এখনো ড্রাগ এডিক্টেড শব্দ, আমি যদি ওই কনভার্সনটা হয়েছে ধরি, ফিগারটা তেমন বড় হয়নি, কিন্তু না হলেও এই ফিগারটা আগামী দিনে অনেকটা টানার এফেক্ট রাখে। এইটা হচ্ছে সবচেয়ে সংকটজনক। এটা বড় না হলো অ্যালার্মিং স্যার, অ্যালার্মিং। তবে আপনি যেটা সেকেন্ড পয়েন্টটা বলছিলেন, আমি সেই পয়েন্টটাই নোট করছিলাম, যে এনভায়রনমেন্টাল প্রেশার, যেটা আপনি যেটা বলছিলেন, যে আমাদের আজকের যে সোসাইটি এবং আজকের সোসাইটিতে আমরা যে জীবনযাপন করছি, আমাদের যে লাইফস্টাইল, যা বিশেষ করে টিনেজার এবং অ্যাডোলেসেন্ট পিরিয়ডে বাচ্চাদের যেভাবে প্রেশার নিতে হচ্ছে, নানান রকম প্রেশার, ফ্যামিলি প্রেশার বলুন বা পড়াশোনার প্রেশার বলুন, সামাজিক প্রেশার বলুন, সেই প্রেশারে কি এই যে এনভায়রনমেন্টাল প্রেশার, সেই প্রেশারে কি তাদের এডিকশনের ইয়েটা বেড়ে যাচ্ছে বলে মানে আপনি মনে করেন? কারণ সেই যে খোলামেলা জীবন, আনন্দ করার জীবন, খোলা মাঠের জীবন, নিজের সংস্কৃতির শেকড়ে আটকে থাকার জীবনটাকে অনেকটা আমরা আজকাল এই নিউক্লিয়ার ফ্যামিলিতে অনেকটা পাচ্ছি না, বা শহুরে জীবনে পাচ্ছি না বলে কি এই অ্যাডিকশন গুলো বাড়ছে বলে মনে করেন? একটা প্যারামিটার, শিওরলি এটা একটা প্যারামিটার। তো এখানে আমরা মানে অ্যানালাইসিস করার জন্য একটাকে সোশ্যাল প্রেশার বলছি, আরেকটাকে এনভায়রনমেন্টাল প্রেশার বলছি। এখন সোশ্যাল এনভায়রনমেন্টকে যদি একসঙ্গেও দেখা যায়, অনেকটা আপনার কথায় চলে এসছে সেটা। আর এটাকে যদি একটু সেগ্রিগেট করা যায়, সোশ্যাল প্রেশারটা সোশিও ইকোনমিক, তার ডমিনেন্স, প্রায়োরিটি, এগুলো নিয়ে হচ্ছে। আর এনভায়রনমেন্টটা হচ্ছে তার অ্যাভেলেবিলিটির প্রশ্নে। এনভায়রনমেন্টটা তার মনের যে মানে খোরাক, তার যে স্বচ্ছন্দের চলার বিকাশের যে পরিবেশ, সেগুলি না থাকলে যেটা হচ্ছে, তাহলে মূলত দুটো এক রেঞ্জে নিয়ে এসে একখানেও করা যায়। ঠিক, পাশাপাশি চলছে দুটো পাশাপাশি, রেলওয়ে ট্র্যাকের মতো এই দুটো এনভায়রনমেন্টাল আর সোশ্যাল দুটোই পাশাপাশি চলছে। স্যার আসবো, আরেকটু বিস্তারিত আলোচনা করবো এটা, কিন্তু তার ফাঁকে অবশ্যই যখন হেরিটেজ ফেস্ট আসছে 21 তারিখ, 21শে নভেম্বর থেকে 27শে নভেম্বর, দর্শক বন্ধুরা, হেরিটেজ ফেস্ট আয়োজিত হচ্ছে, তৃতীয় হেরিটেজ ফেস্ট আগরতলার বুকে। তো সেই ফেস্টে কি হবে চলুন আর একটু জানি আমরা। বাবু, এই হেরিটেজ ফেস্টের ভাবনাটা বেসিক্যালি কিভাবে এলো আপনাদের, এবং গত 2 বছর তো একটা সফল উৎসব আপনারা উপহার দিয়েছেন, তো আয়োজকদের মানে অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে আপনাদের কতটা আপনারা সফল বলে মনে করেন, এবং এবছরে কি কি কর্মসূচি রয়েছে আপনাদের? অবশ্যই হেরিটেজ ফেস্টের আজকের দিনের অবস্থা বলতে গেলে তার কিছুটা প্রেক্ষাপট আপনাকে অবশ্যই বলতে হয়। আমরা 2019-এ প্রথমবার ত্রিপুরা রাজ্যে একটা পর্যাবরণ যাত্রা করি। এই পর্যাবরণ যাত্রাতে আমরা ত্রিপুরা রাজ্যের প্রায় প্রত্যেকটা সাব ডিভিশন আমরা টাচ করি, এবং ওই বছরে আমরা প্রায় 51,000 গাছের চারা ডিস্ট্রিবিউট এবং বিভিন্ন স্কুলে, কলেজে বা বিভিন্ন ইনস্টিটিউশনে আমরা লাগিয়েছি। আচ্ছা, এই থেকে আমাদের শুরু হয় যে একটা প্রোগ্রাম আমরা করব ত্রিপুরা রাজ্যে, হ্যাঁ, যে প্রোগ্রামটা সারা ভারতবর্ষে একটা খ্যাতি অর্জন করবে, বড় আঙ্গিকে আমরা ভাবছিলাম। তারপর স্টেপ বাই স্টেপ আমরা প্রথম 2020-তে আমরা করলাম নর্থ ইস্ট যাত্রা। আচ্ছা, এবারে নর্থ ইস্ট যাত্রাতে গিয়ে আমাদের স্যার এবং আমাদের অন্য যারা অ্যাডভাইজার কমিটির যারা আছেন, তারা যথেষ্ট সহযোগিতা করেছেন, এবং তাদের সহযোগিতা আমরা 2020-তে নর্থ ইস্ট যাত্রা করি। আচ্ছা, প্রায় 15 দিনে আমরা নর্থ ইস্টের প্রত্যেকটা স্টেট এবং স্টেট ক্যাপিটাল আমরা যাই। এখানে বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমরা দেখা করি, এবং গিয়ে আমরা বলি যে 2022 সালে আমাদের ত্রিপুরা রাজ্যে পূর্ণরাজ্য দিবসের স্বর্ণ জয়ন্তী হবে। আচ্ছা, এবং এই স্বর্ণ জয়ন্তী উৎসবটাকে আমরা এমনভাবে করতে চাই যে উৎসবে ভারতবর্ষের প্রত্যেকটা স্টেট পার্টিসিপেট করবে এবং একটা সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি হবে। ওই উদ্যোগে আমরা 2020-তে প্রথম নর্থ ইস্ট যাত্রা করি এবং ভালো রেসপন্স পেয়েছি। এই জায়গা থেকে আমাদের আরেকটু উৎসাহ বাড়তে থাকে। আচ্ছা, এবার আমরা বললাম যে আমাদের রাজ্যের পূর্ণ রাজ্যের স্বর্ণ জয়ন্তী আমরা পালন করব, ভারতবর্ষের সব স্টেট আমাদের এখানে পার্টিসিপেট করবে। কিভাবে করবে? তাদের এটা বার্তা আমাদের দিতে হবে। এই বার্তা দেওয়ার জন্য আমাদের স্যারটা যারা আছেন, সেবকদা আছেন, অন্য সবাই অ্যাডভাইজার যারা আছেন, সবার মতামত নিয়ে এবং আমাদের কমিটির এবং ভলান্টিয়ার যারা আছে সবার মতামত নিয়ে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা সারা ভারতবর্ষব্যাপী একটা যাত্রা করব। আচ্ছা, মানে প্রথমে রাজ্য যাত্রা, তারপরে নর্থ ইস্ট করলেন, উত্তর পূর্ব করলেন, তারপরে গোটা আমরা বললাম যে সারা দেশ একটা যাত্রা করব আমরা।
আপনারা অবাক হবেন, আমরা 51 দিনে 3টা গাড়ি নিয়ে 12 জন ভলেন্টিয়ার আমাদের, আচ্ছা, আমরা 51 দিনে সারা ভারতবর্ষ কভার করি এবং একই কায়দায়। আচ্ছা, আমরা ইউনিভার্সিটিতে যাই, কলেজে যাই। মানে 3টে গাড়ি একসঙ্গে ছিল না, 3 দিকে গেছে? না, একসঙ্গে। আচ্ছা, একসঙ্গে আমরা আমাদের উজ্জন্ত প্যালেস থেকে আমরা শুরু করি। আচ্ছা, এখানে আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী ফ্ল্যাগ অফ করেন। আচ্ছা, আমরা এই যাত্রা শুরু করি। শুরু করার পর একে একে 51 দিনে ভারতবর্ষের সবকটি রাজ্য, একদম জম্মু থেকে শুরু করে কন্যাকুমারী পর্যন্ত, আচ্ছা, এদিকে গুজরাট থেকে শুরু করে একদম মিজোরাম পর্যন্ত প্রত্যেকটা স্টেট আমরা কভার করি। বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনে যাই, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে, কালচারাল অর্গানাইজেশন, যুবরা যেখানে আছে, আচ্ছা, তাদের সাথে আমরা কথা বলি এবং একটাই বার্তা আমরা দিই যে এই সোসাইটিকে, এই সমাজকে যদি সুস্থ রাখতে হয়, যুবকদের সংঘবদ্ধভাবে কাজ করতে হবে। একদম এই বার্তাটা দিয়ে আমরা আসি এবং সাথে সাথে আমরা একটা নিমন্ত্রণ তাদের দিই যে আমরা 2022 সালে ত্রিপুরা রাজ্যের পূর্ণ রাজ্য দিবস পালন করব, তোমরা এখানে আসো। ওকে, ওই পটভূমি থেকে আমাদের এই হেরিটেজ ফেস্টের, তাহলে 2022 সালে শুরুটা এইভাবে হয়েছিল, মানে এখানে ভাবনাটা, এই প্রেক্ষাপটটা এটাই ছিল। তাহলে এটাই ছিল। এবং আজকের দিনে বিশ্বাস করবেন যে আমাদের কিছু কিছু স্টেটে বলতে হয়েছে যে ভাই তোমরা 10 জন 15-12 জনের বেশি আসবে না, কারণ এর বেশি আসলে আমরা অ্যাকোমোডেশন বা অন্য সার্ভিসগুলো ঠিকঠাকভাবে দিতে পারবো না। আচ্ছা, বেশি হয়ে যাচ্ছে। এত পরিচিতি, এত রেসপন্স আমরা পাচ্ছি। এবং আমি জাস্ট একটা ছোট্ট একটা ঘটনা বলি। আমাদের মধ্যপ্রদেশের টিম, যাদের সঙ্গে কথা হয়েছে প্রথম দিকে, তারা বলছিলেন যে ওনারা আসবেন, বারবার কোয়েরি করছিলেন, কিন্তু লাস্ট 1-2 দিন যাবত ওনারা আমাদের ফোন রিসিভ করছেন না। আচ্ছা, আমরা চিন্তায় ছিলাম যে মধ্যপ্রদেশ মিস হয়ে যাবে। এটা প্রথম দিকে তো আমরা বলেছি যে আমাদের এবছর 26টা স্টেট অলরেডি কনফার্মেশন আমরা পেয়েছি। আচ্ছা, আজকে সকালবেলা মধ্যপ্রদেশের একটা টিম আমাদের সাথে যোগাযোগ করে, ওনারা বললেন যে আমরা জেনারেল টিকিট নিয়ে মধ্যপ্রদেশ থেকে আপনাদের এখানে আসতে চাই, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে। আচ্ছা, আমরা বললাম ভাই আমাদের তো আপত্তি থাকার কোনো কথাই নেই, আমরা তো ভাবছি আপনারা এই জেনারেল টিকিট নিয়ে এত দূর কিভাবে আসবেন। ওনারা বললেন যে এসে যান। এটা হচ্ছে হেরিটেজ ফেস্টের জনপ্রিয়তা, আকর্ষণ। এটাই আকর্ষণ। ঠিক, আপনি বললেন, খুব সুন্দর প্রেক্ষাপটটা আপনি জানালেন। এবং এবছর 26টা স্টেট থেকে তাহলে আসছে, আর বাকি কারা আসছে এবং কি কি হবে অনুষ্ঠান সেটাও আপনার কাছে জানবো। কিন্তু এই যে আপনাদের ভাবনাটা, এই ভাবনা থেকে আমি স্যারের কাছে আরেকবার যাই। স্যার, এই যে ভাবনা, যে যুবদের জন্য এই ভাবনাটা প্রথমে রাজ্যে পর্যাবরণ যাত্রা, তারপরে উত্তর পূর্ব ভারতে, তারপরে গোটা দেশে, এখন এই যে আপনি বলছিলেন যে আমরা যখন বলি একাংশ যুবকের নেশাগ্রস্ত হয়ে সমাজ বিমুখ হয়ে যাওয়া, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের যুবরাও কিন্তু আমাদের সমাজে আছে, যারা সমাজটাকে ঐক্যবদ্ধ করার বিভিন্নভাবে চেষ্টা করছে। এখন প্রশ্ন হচ্ছে, যারা সমাজ বিমুখ হচ্ছে বা যারা বিপথে চলে যাওয়ার চেষ্টা করছে বা যাচ্ছে, তাদের প্রতি তাদের পরিবারের কি দায়বদ্ধতা আপনি মনে করেন আছে, এবং সমাজের কি দায়বদ্ধতা আছে? দায়বদ্ধতা পরিবারেরও আছে, সমাজেরও আছে, জাতিরও আছে, আন্তর্জাতিক লেভেলেও আছে, ইন্ডিভিজুয়ালেরও আছে। ইন্ডিভিজুয়ালের পরেও আরো যদি মানে এই যে ল্যাটারাল ইন্ডিভিজুয়াল কানেকশন, সেগুলোরও আছে, সবার আছে, এতে কোনো সন্দেহ নেই। তবে একটা ইন্টারেস্টিং হচ্ছে যে এই ক্ষেত্রে এটাকে কন্টেইন করার জন্য, কন্ট্রোল করার জন্য এনজিও হিসেবে, যেমন বিশ্ব যুব কেন্দ্র একটা এনজিও, এরকম আরো অনেক এনজিওদের কি রোল হতে পারে, এটা হচ্ছে একটা আমাদের জন্য আজকের ডিসকাশন একটা রিলেভেন্ট ইস্যু। তো এনজিওরা কি করবে? একদিকে বুঝতে হবে এনজিওদের কথা এলো কেন এটা হ্যান্ডেল করার জন্য। দেখুন, যে বাচ্চাগুলো প্রথম ড্রাগ ধরবে, এই বাচ্চাগুলো, আমি যদি অন্য জায়গাটা বাদ দিই, জেনেটিক এবং সাইকিয়াট্রিক প্রবলেমের যে জায়গাটা, সেটা বাদ দিলে এনভায়রনমেন্ট এন্ড সোশ্যাল প্রেশারের যে জায়গাটা, এটা প্রেশার রিলেটেড, এই প্রেশারটা থেকে তাকে মুক্ত রাখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাটেম্পটা। এখন এই অ্যাটেম্পটা যদি মুক্ত রাখতে হয়, মুক্ত তো থাকছে না নর্মালি,
তো নর্মালি যদি থাকছে না, কোনোদিনও থাকবে না, এটাও সত্যি। আচ্ছা, তো এটা নিয়েই আমাকে চলতে হবে। তার জন্য মেজরটা তো সাস্টেন করে যাচ্ছে। আর যারা যে একটা ছেলে এই জাস্ট কিন্তু ভাবছে যে আমার আর ভালো লাগছে না, আমি একটু ড্রাগ টেনে নিই, তাহলে আমি রিলিফ পেয়ে যাব, এই যে ভাবনার যে বর্ডারটাতে যে চলাফেরা করছে, তো এই ভাবনাটা তার এসেছে কেন? একটা ধরনের তার ডিসকন্টেন্ট এর জন্য। ডিসকন্টেন্টগুলো যদি আমি দেখি কি করে আসে, আপনি যেভাবে এডুকেশনের সিস্টেমটা মনে করেন, ক্লাসে ক্লাসে কম্পিটিশন, ফার্স্ট হও, সেকেন্ড হও, থার্ড হও করে সামগ্রিকভাবে এমন একটা কম্পিটিশনে রাখলেন, ও ক্লাসেই বলছে যে আমি তো ফেল, অর্থাৎ আমি কোপ আপ করতে পারছি না। হ্যাঁ, তো কোপ আপ করতে পারছি না, ঠিক আছে, মা বাবা বলছে পড়াশোনা করে যাও, নাইলে চাকরি কি করে করবে, মানে গ্রেটার এনভায়রনমেন্টে তুমি ফিট করবে না, এই ডিসিপ্লিন আনছে। কিন্তু তারপরেও কিন্তু একটা ছোট গ্রুপ থেকে যাচ্ছে যে কোপ আপ করতে পারছে না। আচ্ছা, এই কোপ আপ করতে পারছে না, তার মনের ভেতরে ভেতরে যদি আমরা নজর রাখি, তাহলে আমরা দেখব সে কিন্তু অল্টারনেটিভ খুঁজছে। অল্টারনেটিভ যে খুঁজছে, এই অল্টারনেটিভটাকে তাকে তো দিতে হবে। কিন্তু আইডেন্টিফাই করব কি করে স্যার? আচ্ছা, এটা একটা চ্যালেঞ্জ। তাহলে এই যে আইডেন্টিফাই করার কথাটা, তাহলে সহজ নয়। আপনার প্রশ্নই বোঝা যাচ্ছে এটা সহজ নয়, উত্তরটা সহজ নয়, কিন্তু এটা আমাদের কাজ, এটাই করতে হবে, এটাই করতে হবে। তাইলে আইডেন্টিফিকেশন যদি আমি রাখতে পারি, তাহলে আমি কিন্তু তার যে ওই যে মেন্টাল স্ট্যাটাসটা থেকে তাকে সরিয়ে এনে একটা অন্য জায়গা দিতে পারবো। অল্টারনেটিভ প্লেসগুলো কোনগুলো? একটা হচ্ছে অ্যাওয়ারনেস, একটা হচ্ছে আপনার অল্টারনেটিভ কালচারাল প্ল্যাটফর্ম দেওয়া, অল্টারনেটিভ স্পোর্টস প্ল্যাটফর্ম দেওয়া। আচ্ছা, অল্টারনেটিভ তার অল্টারনেটিভ যে জগৎগুলো, সোশ্যাল সার্ভিস করো, তোমার ভবিষ্যতে তোমার ডমিনেন্স আসবে, তোমার মেন্টাল কম্প্রেশনটা থাকবে না ওর, তাহলে অন্যদিকে শিফট ডাইভার্ট হবে। তাহলে ডাইভার্ট কথাটা বড় কথা না, তাকে পজিটিভ করে দেবে, পজিটিভ এনার্জি ফর অ্যানাদার এনগেজমেন্ট। আর সে যে ওই ঘোরাঘুরি করছিল ড্রপ ডাউন হয়ে যাওয়ার জন্য, সেটাতে কেউ কেয়ার রেখে তাকে ম্যানেজ করে আনছে। তো সেই ক্ষেত্রে তাহলে প্রশ্ন হচ্ছে, সবগুলো ইনস্টিটিউশন চালানোতে এটাকে একটা ফ্যাক্টর ধরে চালানোর কায়দাও নতুন করতে হবে। আচ্ছা, কি হবে আমি বলছি না, এটা মানে বিশেষ বিভিন্ন ফিচারগুলো দেখে শুনে ঠিক করতে হবে। কিন্তু এখন যা আছে তার ক্ষেত্রে এই কাজটা কি গভর্নমেন্ট করতে পারবে? এই যে তাকে নজর রেখে সরিয়ে এনে করা, এটা ইম্পসিবল বাই গভর্নমেন্ট। তাহলে কে করবে? দায়িত্ব তো এখান থেকে নিতে হবে, পরিবার থেকে এবং সমাজ থেকে নিতে হবে। তাহলে এখানে তাহলে এমন একটা নিতে হবে যে এনজিওর ভূমিকা এখানেই আছে। হ্যাঁ, কিন্তু পরিবার নিতে গেলেও দেখা যায় পরিবার অনেককে সাকসেসফুলি ডিল করতে পারে। তারপর পরিবার সাকসেসফুলি ডিল করতে না পারার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা আনকেয়ার্ড হয়ে যাচ্ছে একটা জোন। এই আনকেয়ার্ড জোনটাতে সরকার কাজ করবে না, পরিবার ফিল করছে, এনজিও ছাড়া কোনো উপায় নেই। তো সেখানে এনজিওর রোলটা কি হবে? এনজিও করবে কি, তাকে এমন ভাবে খেয়াল রাখবে, তাকে ফ্যামিলির সঙ্গে কানেক্ট করে দেবে আরো বেশি করে, তার যে ওই মেন্টাল নেগেটিভনেসটা যেন না হয়। আচ্ছা, তারপরে যার হয়ে গেল, হ্যাঁ, ওকে তো বিভিন্ন জায়গায় ডাইভার্ট করবে। ডাইভার্ট শব্দটা হয়তো সঠিক না, তবুও আমি ডাইভার্টকেই ব্যবহার করছি। সরিয়ে নিয়ে যাবে, রিপজিশনিং করবে ওকে। আচ্ছা, তারপর এরপরে হচ্ছে যদি হয়ে যায়, তার যদি এডিক্টেড হয়ে যায়, তাহলে কি করা যাবে? সেই করাতে তো বাড়িতে তো ফায়ারি ব্র্যান্ড থাকবে, কিছু কনসিস্টেন্সি দেখাবে না। বাড়ির তখন তো কোনো থাকে না, কিছুই থাকবে না। তাহলে তখন তো রিহ্যাবের পজিশন চলে আসবে। তাহলে তো আমি ছেড়ে দেবো না ওকে, তাহলে তাকে আবার রিহ্যাবিলিটেট করার প্রশ্ন। এই রিহ্যাবিলিটেশনটা কি করে হবে? এইটা তো এমন একটা বিষয় যে তার একদিকে ট্রিটমেন্ট লাগবে, আবার ওকে কেয়ারফুলি হ্যান্ডেলও করতে হবে। তো কেয়ারফুলি হ্যান্ডেল অ্যান্ড ট্রিটমেন্ট, এখানে ফ্যামিলির সঙ্গে একটু ডিটাচড থাকলেও একটা কেয়ার নিতেই হবে, একটা ফ্রেন্ডলি কেয়ার নিতে হবে। তো সেই ফ্রেন্ডলি কেয়ার নিতে গেলেও আপনার এনজিওর দরকার, রেশনাল এনজিওর দরকার। বিরাট বড় ভূমিকা এনজিওরই রয়েছে এখানে, আপনার কথাতে এটাই অবশ্যই। এবং এটা যে হ্যান্ডেল করবে, যারা হ্যান্ডেল করবে তারা মানে র্যান্ডমলি বা আরবিট্রারিলি হ্যান্ডেল করলে হবে না, ওর ক্ষতি হবে। তাহলে তার
ক্যাপাবিলিটি থাকতে হবে, নিয়ে করতে হবে, সেটা ক্যাপাবিলিটিস থাকতে হবে, সেই ক্যাপাবিলিটিস ডেভেলপ করাতে হবে। সুতরাং এই রোলগুলি তো এনজিওকে দিতে হবে, এনজিও সোসাইটিরই পার্ট, সেই হিসেবে এগিয়ে এসে করতে হবে। ওকে, ঠিক। আমরা দর্শক বন্ধুরা, যখন আমরা নেশা নিয়ে অনেক অনুষ্ঠানই আমরা করি, অনেক টকশোই করি, বিভিন্ন যারা গেস্টরা আসেন ওনাদের কথা শুনেন, আজকের একটু ভিন্ন আলোচনা অবশ্যই আমাদের এর জন্যই হচ্ছে যে আমরা যখন কোনো নেশাগ্রস্ত যুবক বা যুবতীদের দেখি, তাদের কাছ থেকে আমরা সবাই কিন্তু বড় হিসেবে একটা কথাই বলি, হয়তো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। কিন্তু ধরলই বা কেন, ধরছে যাচ্ছেই বা কেন, আর ধরার পর কি হচ্ছে, সে কি পজিশনে আছে, তার পজিশনে গিয়ে কিন্তু আমরা ভাবতে পারি না বলেই তার সঙ্গে আমরা একাত্ম হতে পারি না, সেটা পরিবারের ভেতরেই হোক বা সমাজের কোনো স্তরেই হোক। আর এখানেই স্যার বলছিলেন যে এনজিওর ভূমিকাটা এবং প্রফেশনালি যারা ডিল করতে পারবে এই বিষয়টা, তাদের একটা বিরাট বড় ভূমিকা আছে এই সমাজে। যারা নেশাগ্রস্ত হয়ে গেছে বা যারা হবে হবে করছে, কোনোভাবে হয়তো তাদের যে ড্রপ ডাউন হয়ে যাওয়ার, আমাদের নর্মাল জীবনযাপন থেকে ড্রপ ডাউন হয়ে যাওয়ার তাদের একটা সম্ভাবনা আছে, তাদেরকে সরিয়ে এনে আবার জীবনের সাথে একাত্ম করে দেওয়ার একটা ভূমিকা নিতে পারে এনজিওরাই, যেটাই হয়তো যুব বিকাশ কেন্দ্র অনেকটাই করছে এই হেরিটেজ ফেস্টের মাধ্যমে এবং অন্যান্য তাদের কর্মসূচির মাধ্যমে। পিঙ্কুবাবু, স্যার আমি আপনার কাছে আসবো আবারও, কিন্তু পিঙ্কুবাবু, এই যে হেরিটেজ ফেস্টের আপনাদের লক্ষ্যটা তো আপনি বললেন এবং কিভাবে প্রেক্ষাপটটা শুরু হলো, এবার একটু আমাদের দর্শক বন্ধুরা যারা আপনাদের সঙ্গে এই হেরিটেজ ফেস্টের সঙ্গে যুক্ত হতে চাইছেন বা জানতে চাইছেন, দেখতে চাইছেন, যদি একটু বলেন যে এবছর কি হচ্ছে। 21 থেকে 27 অবধি আপনাদের অনুষ্ঠান চলবে, আমরা জানি কর্মসূচি চলবে, তো কি কি হবে এবং সেখানে যুবরা কিভাবে হবে, ইনক্লুড হবে এবং সাধারণ মানুষ কিভাবে অংশগ্রহণ করতে পারবে? আমাদের এই যে হেরিটেজ ফেস্ট, আমাদের কর্মসূচিটা শুরু হয় সকাল 4:55 থেকে। আচ্ছা, 7:55 থেকে একদম রাত্রি 9টা 9:30 পর্যন্ত আমাদের প্রোগ্রামটা চলে। তো আমরা যেটা করি, একদম টাইট শিডিউল না করে আমরা প্রোগ্রামটাকে 2 ভাগে ভাগ করি। আচ্ছা, প্রথম ভাগে 4:55 থেকে লাঞ্চ পর্যন্ত, বেলা 2টো পর্যন্ত। এই ফার্স্ট হাফে আমাদের থাকে, প্রথম পার্টিসিপেন্টসরা ঘুম থেকে ওঠার পর ইয়ুথ সং করবে। আচ্ছা, ইয়ুথ সং করার পর আমরা যে ফ্ল্যাগ হোস্টিং করি, 15 আগস্ট হোক, 26শে জানুয়ারি হোক, ফ্ল্যাগ হোস্টিং করি। আমরা অনেকেই ফ্ল্যাগ হোস্টিং এ পার্টিসিপেট করি, কিন্তু ফ্ল্যাগ তোলার যে ট্রেনিংটা, এটা আমাদের অনেকেরই নেই। তো ইয়ুথ সং এর পর এই ফ্ল্যাগ হোস্টিং এর একটা ট্রেনিং প্রত্যেক দিন, এবং প্রত্যেক পার্টিসিপেন্টস এখানে পার্টিসিপেট করে। ওকে, মানে এই শেখে কি করে ফ্ল্যাগ হোস্ট করতে হয়, ফ্ল্যাগটা বাজ করতে হবে, কিভাবে দড়ির সাথে বাঁধতে হবে। এটা কি যে কোনো ফ্ল্যাগ নাকি আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ? ন্যাশনাল। ওকে, ফাইন। আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ রাখারও একটা পদ্ধতি রয়েছে। ফাইন। তো এই সবগুলো বিষয় এখানে শেখানো হয়। তারপর এটা শ্রমদানের ব্যবস্থা আমরা করি। যেমন গত বছর আমরা আইজিএম হসপিটালের একটা অংশ আমাদের যারা পার্টিসিপেন্ট এসে তারা এটা পরিষ্কার করেছে, সাফাই করেছে। তো এএমসির সাথে আমরা কথা বলি যে আপনাদের এমন কোনো জায়গা আছে কিনা যেটা আমরা এইভাবে করতে পারি। আচ্ছা, মেমোরি হিসাবে আমরা এখানে বিভিন্ন ধরনের গাছ লাগাই, ফুল গাছ হোক, ফল গাছ হোক, এগুলি আমরা করি। শ্রমদান, শ্রমদানের পর থাকে ফ্রেশ হওয়ার পর, ব্রেকফাস্ট করার পর এখানে ল্যাঙ্গুয়েজ ক্লাস থাকে। আচ্ছা, ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে পার্টিসিপেন্টসরা আসে আমাদের এখানে। আমরা ত্রিপুরা রাজ্যের যে বাংলা ভাষা হোক, ককবরক হোক, ল্যাঙ্গুয়েজ আমরা ইন্টারচেঞ্জ করার চেষ্টা করি। আদান প্রদান। এখানে কি শিক্ষকরা করেন নাকি মানে যুবরাই নিজেদের মধ্যে গ্রুপ বানিয়ে? ওকে, সাউথ ইন্ডিয়ান 5 জন, নর্থ ইন্ডিয়ান 5 জন, ওকে, যার যেটা ইন্টারেস্ট হচ্ছে একটা ক্লাব করে একটা গ্রুপ বানিয়ে এখানে ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জের একটা পার্ট থাকছে। তারপর থাকছে আপনার এখানে সোশ্যাল বিভিন্ন ইস্যু নিয়ে আমরা ডিবেট করি। আচ্ছা, যুবরা কি ভাবছে সমাজের বিভিন্ন ইস্যু নিয়ে, সেই ইস্যুগুলিকে আলোচনা করে আমরা কংক্রিট একটা রিপোর্ট তৈরি করি। আচ্ছা, যেমন সমাজের যেমন ডাউরি সিস্টেম নিয়ে যুবরা কি ভাবছে, ওকে, ঠিক আছে, বা ধরুন আপনাদের এই মিডিয়ার কি ভূমিকা হতে পারে সমাজকে আরো সুন্দর করার ক্ষেত্রে, এবং বার্নিং কিছু ইস্যু নিয়ে আমরা ডিবেট করি, এবং যুবরা যা এখানে এগুলো ডকুমেন্টেড থাকে, এবং সেই ডকুমেন্টগুলো আগামী দিনে আমরা বিভিন্ন অফিসিয়াল যারা আছে তাদের দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের মানে অফিশিয়াল গভর্নমেন্ট স্তরে দেওয়ার চেষ্টা করি যে যুবরা এই ভাবছে এবং আমাদের এই প্রোগ্রাম থেকে আমরা
এই কনক্লুশনে এসেছি। আচ্ছা, এটা আমরা চেষ্টা করি, এটা আমাদের ফার্স্ট হাফের প্রোগ্রাম। দ্বিতীয় ভাগে যেটা থাকে সেখানে প্রত্যেক স্টেট তার যে ট্রেডিশনাল কালচার আছে, সংস্কৃতি আছে, হেরিটেজ আছে, এগুলিকে প্রেজেন্ট করে। আচ্ছা, আমাদের এখানে 19টা ট্রাইব আছে, বাঙালি যারা আছে তাদের একটা কালচার আছে, সবগুলি মিক্স আপ করে প্রতিদিন প্রত্যেক স্টেট এখানে পার্টিসিপেট করে। এবং আমরা আনন্দিত যে এবার আমাদের সাথে এই হেরিটেজ ফেস্টের সাথে যুব বিকাশ কেন্দ্র আমরা সবসময় বলি উদ্যোক্তা। আচ্ছা, এবং এই প্রোগ্রামটা সারা ত্রিপুরা রাজ্যের, সারা ভারতবর্ষের প্রোগ্রাম আমরা বিশ্বাস করি। এবং এবার আমাদের সাথে বাজাজ ফাউন্ডেশন এবং বিশ্ব যুবক কেন্দ্র, আচ্ছা, নতুন দিল্লি থেকে, তারা আমাদের সাথে প্রথম থেকে আমাদের সাথে ছিল, এখনো আছে। আচ্ছা, এবং এইবার তারা আমাদের কো পার্টনার হিসাবে আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছে। ওকে, তা এই যে আপনি বলছেন যে 26টা রাজ্য থেকে প্রতিনিধিরা আসছেন, এবং 26টা রাজ্য থেকে প্রতিনিধিরা কি রাজ্যকে যারা প্রতিনিধিত্ব করেন তাদের সঙ্গে কি গোটা টিমের সঙ্গে একটা টিমই আসে, নাকি মানে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অর্গানাইজেশন থেকে টিমরা আসে এখান থেকে? না, আমরা জেনারেলি চেষ্টা করি প্রত্যেক স্টেট থেকে একটা টিমই যাতে আসে। আচ্ছা, সেখানে পার্টিসিপেন্ট মানে যতজনই হোক। না, এবার আমরা একটু বেড়ে দিয়েছি, কারণ লাস্ট 2 বছরের যে এক্সপিরিয়েন্স থেকে, কারণ মানুষ যত বড় হয় তত ম্যাচিউর হয়। আমরা 2022 সালে শুরু করেছি, এবার 23 করলাম, 24 গ্রাউন্ড এক্সপিরিয়েন্স থেকে আমরা বললাম যে না, এবার আমাদের একটা প্রসেসে যেতে হবে। প্রথম বছর আমরা যখন করলাম, প্রায় বিহার থেকে 35 জন এসেছে, আচ্ছা, গুজরাট থেকে প্রায় 40 জনের মতো এসেছে। আচ্ছা, তো এই এক্সপিরিয়েন্স থেকে আমরা বললাম যে না, এবার ভারতবর্ষের সবকটা স্টেটের পার্টিসিপেন্ট থাকবে, কিন্তু আমরা 10 থেকে 12 জন করে দিয়েছি। ওকে, আর ভারতবর্ষের বাইরে পার্টিসিপেন্ট আসছে? হ্যাঁ, বাংলাদেশ তো অবশ্যই আমাদের সাথে আছে এবার, আর বাকি আরো 4-5টে কান্ট্রির সাথে কথা হচ্ছে। আচ্ছা, আশা করছি কালকের মধ্যে আমরা ভালো খবর পেয়ে যাব, কনফার্মেশন পেয়ে যাব। হ্যাঁ, ওকে স্যার, এই যে হেরিটেজের আদান প্রদান, এই যে যেগুলো বলছিল যে ফ্ল্যাগ হোস্টিং কিভাবে করতে হয়, তার থেকে শ্রমদান থেকে শুরু করে, বিশেষ করে যে সোশ্যাল ইস্যুসের ডিবেটগুলো, স্যার এখানে আমার একটু জানতে ইচ্ছা করে ব্যক্তিগতভাবে, আপনাদের যারা বিপথে যায়নি এখনো, মানে আপনি যেটা বলছিলেন যে একটা বর্ডার লাইনে দাঁড়িয়ে রয়েছে, এদেরকে কিভাবে এরকম টাইপের উৎসব বলুন, অনুষ্ঠান বলুন, কর্মসূচি বলুন, তাদেরকে কিভাবে মেন্টালি মানে একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে নিয়ে যেতে পারে যে তারা আর সেই আমি ড্রাগটা একটু ট্রাই করে দেখি, আমার ভালো লাগছে না, আই নিড সামথিং, ওই জায়গাটায় যায় না। এখানে এদের ভূমিকাটা মানে কেমন? এদেরকে পিক আপ করে এই মেলাটা যদি দেখতে আনা হয়, এই মেলাটাতে হয় যা জিনিসগুলো কালচারাল প্ল্যাটফর্মে যেটা হয় সেটা হচ্ছে সব স্টেটের ট্র্যাডিশনাল প্রোগ্রামগুলো দেখানো হয়। আচ্ছা, আর এটা দেখতেও তো ভালো লাগে যে সারা ভারতবর্ষে ছেলে মেয়েরা আনন্দে দিন কাটাচ্ছে। তো একটা যদি ডিপ্রেসড কেউ যদি প্রেজেন্ট থাকে মাঠটাতে, তাহলেই কিন্তু ওর মানে একটা অ্যাট্রাকশন হয়, তার অন্য ভাবনার সঙ্গে এই ছবিটা তাকে একটা ইম্প্যাক্ট দেবে। এখন কথা হচ্ছে ও আসছে কিনা পার্টিকুলারলি ওইটা, কিন্তু ওইটা যে পিন পয়েন্ট করে আমরা কাউকে নিয়ে আসব কোনো ফ্যামিলি থেকে, সেটা এরকম আমরা করতে পারছি না, বা করা ঠিকও হবে না। কিন্তু এটা অনেক মা বাবারা খেয়াল রাখে, চলো এখানে ঘুরে আসি, দেখো সব রাজ্য থেকে কাকে দেখতে কেমন লাগে, কিরকম ড্রেস পরে, কিরকম নাচ করে, কিরকম এক্সপ্রেশন দেয়, আর দেখো ওরা কি সুন্দর একসঙ্গে ঘুরে 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 বেড়াচ্ছে। এই যে ট্রেভেলটা এবং স্টেটা 200, 250, 300, 400 লোক, 400 বাচ্চা কাচ্চা কিভাবে, এবং সিম্পল লাইফ, ওই প্রত্যেকে থালা আর বাটি নিয়ে আসবে, একটা ছোট্ট ওই একটা মানে একটা কম্বল নিয়ে আসবে, বাস ওইটা নিয়ে এসে সারা মানে ভারতবর্ষ ঘুরে ট্রেন দিয়ে এসে ঘুরে ঘুরে দেখে যাচ্ছে, থেকে যাচ্ছে, প্রোগ্রাম করে যাচ্ছে। আর আমরা এই ফাঁকে যতটুকু অ্যাওয়ারনেস দিতে পারি বিভিন্ন ইস্যু সম্বন্ধে, এইটা হচ্ছে এটা। আর এখানে যে চলতে গেলে যে ডিসিপ্লিনটা, আর এই যে আমরা একটা প্রোগ্রাম করছি, মানে এই 300 জন ছেলে মেয়ে একসঙ্গে গেল একটা সাফাই অভিযান করে, এটাও তো একটা নর্মাল ইম্প্যাক্ট। কাজটা করছে কি, আর যাচ্ছে সবাই, উৎসাহ থাকছে, এটার মধ্যে একটা এলিমিনেশন হচ্ছে তার যে ব্যারিকেডটা, এইটাতে আমি পার্টিসিপেট করব কি করব না,
এই কমপ্লেক্সিটিটা কেটে যাচ্ছে। তো আচ্ছা। সুতরাং এই প্রোগ্রামটাকে আর কি করা যায় সেটা হয়তো ভাবার জায়গা আছে। একদম। হ্যাঁ, আরো কিন্তু কি কি ইনক্লুশন প্রয়োজন হ্যাঁ, আছে? কিন্তু একটা হচ্ছে কি এনজিওর এন্ডেভার। আমরা তো মানে এই প্রোগ্রাম করতে গভর্নমেন্ট লেভেলে হয়তো অনেক হাই কষ্ট হতো, আমরা করাতে ছেলে মেয়েরাও আসে খুব আরামে, কেউ বকাবকি করবে না, এইভাবে থেকে বলে থেকেছি, ওই সব একসঙ্গে বসে খেয়েছি, একটু আনন্দ করেছি, আবার চলে গেলাম আগামী বছর আসার জন্য মনে ভাবনা রাখলাম, স্বপ্ন রাখলাম। আচ্ছা। এখানে কি হয়, একটা বড় প্যারামিটার এটাকে ছাড়াও ন্যাশনাল ইন্টিগ্রিটির প্রশ্নে একটা ভাবাবেগ তৈরি হয়। আমি যদি 20টা ছেলে, আমার পড়াশোনা যেখানে করেছি সেখানে 20টা ছেলেকে বা 50টা ছেলেকে যদি আমি মনে রাখি, এ কিন্তু আমাকে ফ্রেন্ড বলে মনে রেখেছে। তো আমার মনে কিন্তু ওর সঙ্গে থেকে এসে 4-5 বছর আমার মনে কিন্তু আর ওই দেশটা বা ওই এটাকে আমি আর ফরেন টোরেন মনে করি না, এরকম একটা ভাবাবেগ সবারই হয়। তো সুতরাং এইটা তো আমি আর সবার জন্য দিতে পারবো না, এইটা তো এটা দিচ্ছে, আমাদের এখানের ছেলেমেয়েরা ওই ক্যাম্পে থাকছে। ওকে, সেটাই বলছিলাম যে এখানকার আমাদের রাজ্যের ছেলেমেয়েরা, মানে এখানে যারা রাজ্যেরও প্রায় 100-র মতো ছেলেমেয়ে থাকছে, পার্টিসিপেন্ট ক্যাম্পেই থাকছে। এই বিহেভিয়ারটা তো আমার সবটা কি মানে আপনি বুঝতে পারছেন, এটি সিঙ্গেল ওয়ে তো কোনো আপনার প্রেসক্রিপশন হবে না, কিন্তু একটা মানে অ্যাক্টিভিটি রেঞ্জের মধ্যে সবার ভাবাবেগটাকে একটা ন্যাশনাল ইন্টিগ্রিটিতে ইমোশন করার, তো সেটা কিন্তু ভালো হচ্ছে এখানে। হ্যাঁ, আর এটার একটা এমনিতে ডিফল্ট অ্যাকশনেই এই বাচ্চা কাচ্চারা যারা মানে বুঝছে না কি করবে, তাদের মনে একটা স্বপ্ন তৈরি হচ্ছে। ওকে স্যার, এখানে এই যে আমাদের সংস্কৃতির কথা, এই যে হেরিটেজ বা ঐতিহ্য সংস্কৃতি, কোনোভাবে এই যে আপনি যখন বলছিলেন যে সোশিয়াল বলুন বা এনভায়রনমেন্টাল প্রেশার বলুন, যে কোনো জেনেটিক কারণেই বলুন বা সাইকিয়াট্রিক সমস্যার জন্যই হোক, যেটার জন্যই হোক, আমাদের সংস্কৃতিকে, নিজস্ব সংস্কৃতি থেকে আমরা একটু দূরে সরে আসছি বলে আজকের পৃথিবীতে একাংশ, সবাইকে আমরা বলবো না, একাংশ দূরে সরে আসছে। এবং এই যে প্রতিযোগিতার দৌড়ে শুধু ক্লাসে নয়, বাবা মাও তো সেই নিউক্লিয়ার ফ্যামিলিতে সারাদিন দৌড়চ্ছে, সন্তান কি করছে, কোথায় কিভাবে থাকছে, কোথায় ডিপ্রেসড হচ্ছে সেটা লক্ষ্য রাখারও সময় নেই, আসছে বাড়িতে, খাচ্ছে, ঘুমোচ্ছে, সকাল আবার বেরিয়ে যাচ্ছে। তো সেই জায়গাতে আমাদের এই যে শেকড় সংস্কৃতির শেকড়ে আমরা থেকে উপড়ে যাচ্ছি বলে কি সমস্যাগুলো হচ্ছে বলে মনে হয়? সংস্কৃতি কিভাবে আমাদের এখানে ভূমিকা নেয় বলে আপনি মনে করেন? না, এখানে আপনার 3-4টা বাক্য 3-4 জায়গায় চলে গেছে। তো সেখানে একসঙ্গে করে আমি এইটুকু বলতে পারি যে শেকড় থেকে উপড়ে যাওয়ার কথা যেটা বলছি, প্রবাবলি এখনো আমরা শেকড় থেকে উপড়ে যাইনি। আচ্ছা। কারণ এই যে প্রচারে আসছে যে অল্প কিছু সেকশনটা, এই সেকশনটা কিন্তু খুব অল্প, এটার এখনো কিন্তু ধারাবাহিকতা হচ্ছে। আমাদের ট্রেডিশনাল ফ্যামিলি কালচার যেটা, সেটাই কিন্তু আমাদের এখনো ট্রেডিশনাল জেনারেল কালচার। আর একটা টানাপোড়েন হয়েছে, সেটা কিন্তু এর জন্য নয়, শেকড় থেকে উপড়ে যাওয়ার মতো শক্তি ধরতে পারেনি, এবং একটা টানাটানি ছোট একটা মানে একটা সীমানায় একটা টানাটানি আছে। এই সীমানায় টানাটানিটা, এটাও ওই ড্রাগ এডিকশনের মতো, এটাকে বলে না সাবস্টেন্স এডিকশন। তো ওখানেও কিন্তু ওটা কিছু কিছু জিনিস আছে, এইগুলো খুব ইমিডিয়েটলি এন্টারটেনমেন্ট দেয়। এই এন্টারটেনমেন্টের নেশায় ওই অঞ্চলটাতে চলাফেরা আছে। কিন্তু এই চলাফেরাটা থেকে এই সলিড যে কালচারটা, এই সলিড কালচার যে মায়া বেশি, সেটা কিন্তু একটু ইয়ে করলেই, যদি অন্যভাবে ফেল না করে, একটু মানে সময় গেলেই বুঝতে পারে এটার মায়া বেশি। আমরা চাই এই জায়গাটা অন্ততকে ধরে রাখি, আর ওটা ক্যালকুলেটেড ওয়েতে ওদের যে এন্টারটেইনমেন্ট জোনটা, সেটা কিভাবে আদারওয়াইজ ডিজাইন করা যাবে, সেটা সোসাইটিকে আরেকটা প্ল্যাটফর্মে ভাবতে হবে। ঠিক। এই যে স্যার আপনি আরেকটা কথা বললেন, এখানে একটা এন্টারটেইনমেন্টের জোনটাকে কিভাবে আলাদা করে আমরা ভাবতে পারি। আমাদের সমাজের একটা বিরাট অংশ, বিশেষজ্ঞরা মনে করেন যে একটা সমাজের বিরাট অংশ নেশায় পা রাখেন অনলি বিকজ অফ এন্টারটেইনমেন্ট।
একটা এন্টারটেনমেন্টের সোর্স ভেবে এটাকে একবার একটু করে দেখি সে ছোটরা হোক বা অনেক সময় অনেক বড় বয়সও টিনেজ বয়স ক্রস করে অনেকেই নেশায় আসক্ত হন এই এন্টারটেনমেন্টের জন্য। এই জায়গাটা করতে এনজিও কি ভূমিকা নিতে পারে? এই ধরনের উৎসব তো স্যার 2 দিনে 3 দিনে হবে, 3-4 দিনের একটা হয়ে যাবে, মাথায় না হয় আমি ধরে নিলাম যে 15-20 দিন 1 মাস মাথায় ঘুরবে, হ্যাঁ আমরা তো গেছিলাম এই করেছিলাম। আজকে যেমন ও যে প্রোগ্রামটা নিয়ে প্রাইম ইম্পর্টেন্স দিয়ে ডিসকাশনটা হচ্ছে, সেইটা তো একটা 3 দিনের প্রোগ্রামের জন্যই করা হচ্ছে। কিন্তু এনজিও হিসেবে এই এনজিওটাও যেভাবে কাজ করে, সেখানে ফ্লাড রিলিফে দল নিয়ে গিয়ে ফ্লাড রিলিফে কন্ট্রিবিউট করা, ডেইলি লাইফে সবকিছুতে, তারপরে ওই স্বাবলম্বী করার জন্য তাঁত বোনার জন্য তাঁত ডিস্ট্রিবিউট করে কাউকে এনে তাঁতে লাগানো, শুকর পিগারি ফার্মের এগুলো এনে এখানে করা, তারপর উমেন্স মানে এম্পাওয়ারমেন্টের জন্য সেমিনার করা, কনভার্ট করা, সেলাই মেশিনের ট্রেনিং দেওয়া, মাশরুম কাল্টিভেশনের ট্রেনিং দেওয়া, এরকম যত অনেকগুলো প্রোগ্রাম সারা বছরে করা হয়। ওকে, তার মানে সেখান থেকেই মানে মানুষের সঙ্গে যোগাযোগ এবং মানুষের স্বাবলম্বী করার জন্য বা এম্পাওয়ারমেন্ট করার জন্য সেগুলো হয়। ওকে, পিঙ্কু, এই যে আপনাদের উৎসব হচ্ছে সেখানে নিগোষ্ঠী অংশীদারদের জন্য এবং পাশাপাশি আমরা বিভিন্ন স্বসহায়ক দলের স্টলের কথা আমরা শুনছিলাম আপনাদের এই অনুষ্ঠানগুলোতে থাকে, কিভাবে ইনক্লুড করছেন তাদের? এবং স্বসহায়ক দল কি শুধু আমাদের রাজ্যের স্বসহায়ক দল থাকে নাকি বাইরে থেকে কোনো স্বসহায়ক দলরা আসেন? না, অবশ্যই আমরা কথার মাঝখানে এটা মিস করে গেছি। আমাদের এই যে বিকালবেলার যে প্রোগ্রামটা, সেকেন্ড হাফের যে প্রোগ্রামটা, এখানে কালচারাল প্রোগ্রামের পাশাপাশি আমরা এক্সিবিশন রেখেছি। আচ্ছা, এই এক্সিবিশনে আমাদের রাজ্যের যে সেলফ হেল্প গ্রুপ আছে, এএমসির আন্ডারে আছে, টিআরএলএম এর আন্ডারে আছে, এই সেলফ হেল্প গ্রুপের যে মায়েরা বোনেরা আছেন, ওনারা ওনাদের যে আইটেমগুলা এখানে এক্সিবিট করতে পারবে, ডিসপ্লে করতে পারবে। এর মাধ্যমে কি হবে, ওনারা একটা সুযোগ পাবে, ওনারা যে আইটেমগুলা রেডি করছেন এগুলোর এটা মার্কেটিং এর একটা সুযোগ পাবেন। এবং আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্য বিখ্যাত বাঁশ বেতের এই আইটেমের জন্য, এবং এই ব্যবস্থা আমাদের এখানে আছে। পাশাপাশি ট্রেডিশনাল ফুড বাইরে থেকে বা ত্রিপুরা রাজ্যের বাইরে থেকে যারা আসে তাদের একটা অনেকেরই এটা টেন্ডেন্সি থাকে যে না, ট্রেডিশনাল ফুড কি আছে সেটা আমরা কিভাবে অবশ্যই দেখব, টেস্ট করতে পারি। তো এই ট্রেডিশনাল ফুড স্টলও আমাদের এই মেলাতে থাকবে। তো সবগুলি মিলিয়ে আমরা এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছি যেখানে স্যার বলছিলেন যে নেশা থেকে কিভাবে দূরে রাখা যায়। আমাদের এই হেরিটেজ ফেস্ট করার দুটা উদ্দেশ্য। একটা হচ্ছে যে এই প্রোগ্রামটাকে এমন একটা প্রোগ্রাম রূপে ত্রিপুরাতে স্থাপিত করা যাতে আগামী দিন আমাদের বলতে না হয় বা আমাদের নিমন্ত্রণ করতে না হয় যে ভাই তোমরা আমাদের প্রোগ্রামে আসো। আচ্ছা, সবাই স্বেচ্ছায় যাতে ওনারা যোগাযোগ করে যে না, হেরিটেজ ফেস্ট ত্রিপুরা যে একটা ভালো প্রোগ্রাম, হ্যাঁ এটা কালচারাল প্রোগ্রাম, আমরা এখানে পার্টিসিপেট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে স্যার বলছিলেন কিছুটা ওনার কথায় যে এটা ন্যাশনাল ইন্টিগ্রেশনের যে একটা মানসিকতা সেটা বিল্ড আপ করা। কারণ আমরা আজকে দেখছি বেশিরভাগ যুব সমাজই শুধু নিজেকে নিয়ে ভাবছে, সোসাইটিকে নিয়ে বা তার পরিবারকে নিয়ে যতটুকু ভাবার দরকার সেটা ভাবতে পারছে, সেটা থেকে একটু বিচ্যুত হচ্ছে। তো আমাদের এই প্রোগ্রাম করার একটা উদ্দেশ্য এটাও যাতে ন্যাশনাল ইন্টিগ্রেশনের যে ইস্যুটা বা সোসাইটিকে আরো শক্তিশালী করার যে ইস্যুটা বা সোসাইটির প্রতি যে তার দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতাটা যাতে সে কোনোভাবে ভুলে না যায়। ওকে, ফাইন। তবে এত বড় একটা অনুষ্ঠান নিশ্চয়ই অর্থের অনেকটা প্রয়োজন হয়, তো বা সেই জায়গাটাতে আপনাদের এই বিভিন্ন যে উদ্যোগগুলো সেই অর্থর যোগান কিভাবে হয়? সে বলছিলাম যে বাজাজ ফাউন্ডেশন আমাদের কো পার্টনার এবার। আচ্ছা, বিশ্ববিভাগ কেন্দ্র কো পার্টনার। আমরা শুধু বাজাজ ফাউন্ডেশন এবং বিশ্ববিভাগ কেন্দ্রের সাহায্যে এই হেরিটেজ ফেস্টই করছি না, সারা বছর স্যার যে বললেন না বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি, উমেন রিলেটেড, ইউথ রিলেটেড বা এমপ্লয়মেন্ট জেনারেট করার যে কাজ, বা ফ্লাড রিলিফে আমরা নর্থ ডিস্ট্রিক্ট, গোমতী ডিস্ট্রিক্ট, সাউথ ডিস্ট্রিক্টে আমরা কাজ করেছি। এই কাজগুলিতেও তারা আমাদের সাহায্য করেছে। এই হেরিটেজ ফেস্টেও তারা আমাদের সাহায্য করছে। পাশাপাশি আমি ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর আমাদের এই প্রোগ্রামে সহযোগিতার হাত বাড়িয়েছে। হ্যাঁ, সব মিলিয়ে
এবং আমরা এই যে প্রোগ্রামটা করি, স্যার বলছিলেন ওনার কথায়, আমরা কিন্তু মিনিমাম একটা বাজেটে এই প্রোগ্রামটা করি। একদম এই জন্য আমরা গর্ববোধ করি, খুব একটা বেশি নেই, না খুব বেশি আরম্ভ নেই। আবার আপনি যদি তুলনা করেন অন্য 4টা প্রোগ্রামের সঙ্গে, কোনো অংশ কম হবে না। তো ওই জায়গায় আমরা গর্ববোধ করি যে না, একটা মিনিমাম বাজেটে আমরা এই প্রোগ্রামটা করছি। এবং আনন্দের বিষয় হচ্ছে ত্রিপুরার বাইরে থেকে যে যারা আসছে, আমরা কিন্তু কোনো আর্টিস্টকে কোনো ধরনের রেমুনারেশন দিচ্ছি না। আচ্ছা, এটা মিনিমাম এবার আমরা গত 2 বছর আমরা দিতে পারিনি, এবার আমরা চেষ্টা করব যে ওনাদের এক সাইডের ট্রেন ফেয়ার দেওয়ার, তাও স্লিপার ক্লাসে। আচ্ছা, এবং উইলিংলি তারা আসছে, খুব আনন্দের সাথে আসছে। কোনো কোনো স্টেট বলছে না আমাদের দরকার নেই ভাই, তোমরা প্রোগ্রামটা সুন্দরভাবে করো। ঠিক, এটা আসলে শুধু একটা অনুষ্ঠান আরেকটু আছে। আমি যা দেখছি, আমাদের হয়তো গুড লাক বা ওদের মানে যুব বিকাশ কেন্দ্রের গুড লাক, যে একদিক দিয়ে সোসাইটি থেকে যারা মানে সোসাইটিতে ইয়ে করতে পারে, মানে প্রভাব করতে পারে, এরা যেমন উৎসাহিত করছে, আবার যারাই সরকারে আছেন বিভিন্ন রিসোর্স মোবিলাইজেশনের ক্ষেত্রে, ওরা উদারভাবে আমাদেরকে হাত বাড়িয়ে দিচ্ছেন। তার চেয়ে বড় কথা, ওরা আশীর্বাদ রাখছেন। আচ্ছা, আশীর্বাদ রাখছেন। আমরা তো দেখছি প্রত্যেক মুখ্যমন্ত্রী, আমাদের বিপ্লব দেব থেকে শুরু করে 3বার তো আমরা মুখ্যমন্ত্রী মানিক সাহাকেই পাচ্ছি। আচ্ছা, মানে যথেষ্ট, মানে এটার যে ইম্পর্টেন্সটা বুঝতে পারছেন। সুতরাং এইটা এই দৃষ্টিটা আমাদেরকে খুব সাহায্য করছে। ওকে, আর অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বেশ ভালো লাগে যখন এইসব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়, এবং আপনাদের উদ্যোগ আশা করি এবারও সফল হবে। কি প্রত্যাশা রাখেন রাজ্যবাসীর কাছে? একটাই অনুরোধ রাখবো আপনাদের মাধ্যমে, যে আমি প্রথমে বললাম যে এই অনুষ্ঠানটা যুব বিকাশ কেন্দ্র জাস্ট উদ্যোগ নিয়েছে। এই প্রোগ্রামটা সারা ত্রিপুরা রাজ্যের এবং ত্রিপুরা রাজ্যের মানুষের। আমার আপনাদের মাধ্যমে অনুরোধ থাকবে যে 21 তারিখ প্রথম ইনোগ্রেশন হবে আমাদের রেলের মাধ্যমে। আচ্ছা, আমরা আগরতলা শহরে প্রতি বছরের মতো এবারও একটাই ইন্টিগ্রেশন র্যালি আমরা করব। আস্তাবল থেকে শুরু হবে, এটা কর্নাল চৌমুনি হয়ে আরএমএস হয়ে জ্যাকসন গেট হয়ে কটায় শুরু হবে? সেটা দুপুর 1টায় শুরু হবে আমাদের। এই র্যালির মাধ্যমে আমাদের 7 দিনের যে প্রোগ্রাম, 21 থেকে 27 পর্যন্ত যে প্রোগ্রাম হবে, তার সূত্রপাত হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে বিকালবেলা উদ্বোধন হবে। আচ্ছা, এবং এটা 27 তারিখ পর্যন্ত চলবে। বিকেলে মানে কোথায় উদ্বোধন? বিবেকানন্দ আস্তাবল মাঠ। তো আমাদের রাজ্যবাসীর কাছে আবেদন থাকবে, অনুরোধ থাকবে, আপনারা আসুন এবং নিজেদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। স্যার, খুব বেশি সময় নেই, ছোট্ট করে আপনি নেশার কথা বললেন এবং খুব সুন্দর করে আজ আপনি বোঝালেন ব্যাপারটা। যুব সমাজ যারা এই মুহূর্তে আপনার কথায় সেই বর্ডার লাইনে দাঁড়িয়ে রয়েছে, তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে স্যার? তাদের জন্য মেসেজ দিয়ে কিছু হবে না, তাদের জন্য গার্জিয়ান হতে হবে। আচ্ছা, তো সুতরাং ওরা খেলবে, ভাববে, দুঃখ পাবে, আনন্দে থাকবে, কিন্তু দুঃখের পরিমাণটা বেশি হলে ওদেরকে এনে রিপ্লেস করে রিপোজিশনিং করতে হবে। সুতরাং ওদের জন্য মেসেজ না, বরং আমাদের নিজের জন্যই মেসেজ থাকবে। পরিবারের যারা গার্জিয়ান তাদের জন্য মেসেজ হবে, খেয়াল রাখুন, এদেরকে খেয়াল রাখুন। একদম। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আজ আমাদের সঙ্গে থাকার জন্য। পিঙ্কুবাবু, আপনাকেও ধন্যবাদ আজ সময় দেওয়ার জন্য এবং আপনাদের এই ফেস্ট সম্পর্কে, হেরিটেজ ফেস্ট সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য। দর্শক বন্ধুরা, পরিবারের প্রতি নানান দায়বদ্ধতা ছাড়াও সামাজিক স্তরে এবং জাতীয় স্তরে যুবদের অনেক দায়িত্ব থাকে। সমাজের সবার সাথে সম্মানের সাথে আচরণ করা, যে কোনো সামাজিক সমস্যার সমাধান বা সেই সমাধান করতে সহায়তা করা, নিজেদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য রক্ষা করা, নিজের দেশের স্বার্থ রক্ষা করা এবং অন্যান্য দেশের সাথেও বা অন্যান্য রাজ্যের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সাহায্য করা ইত্যাদি। আর এই সব কিছু সম্ভব যখন দেশের যুবরা সঠিকভাবে শিক্ষিত হয়ে নিজ সংস্কৃতির শেকড় আঁকড়ে থাকবে এবং নেশা থেকে দূরে থাকবে। আর সেই প্রয়াসের লক্ষ্যেই হেরিটেজ ফেস্টের আয়োজন। এই উৎসবে কি কি হয় এবং যুবরা
কেমন অংশগ্রহণ করে সেদিকে নজর রাখবো আমরা। আর সব খবরের জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।